উত্তর ইসরায়েল জুড়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইহুদিবাদী ইসরায়েলের উত্তর অঞ্চল মেরন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জাবাল আল জারমাক এলাকায় অবস্থিত কৌশলগত মেরন ঘাঁটিতে রোববার ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিবৃতিতে বলা হয়েছে, ওই ঘাঁটির এয়ার কন্ট্রোল ইউনিটের সদর দপ্তর ও এয়ার অপারেশনস ডিরেক্টরেটে কাতিউষা রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়। নিক্ষিপ্ত সমরাস্ত্রগুলো লক্ষ্যবস্তুগুলোকে আঘাত হেনেছে বলে হিজবুল্লাহ জানিয়েছে। লেবানন থেকে মেরন ঘাঁটি লক্ষ্য করে ৬০টি ক্ষেপণাস্ত্র এবং রকেট নিক্ষেপের কথা স্বীকার করেছে ইহুদিবাদী গণমাধ্যমগুলো। এদিকে ইসরায়েলের বারাকাত রিশা সামরিক ঘাঁটিতে ইসরায়েলি সেনা জমায়েত লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে হিজবুল্লাহ। ওই হামলায় ঘাঁটিটিতে আগুন ধরে যায় এবং ইসরায়েলি সেনারা হতাহত হয় বলে আলাদা এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ। এছাড়া লেবানন সীমান্তবর্তী বায়াত বিল্লা সদর দপ্তরেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফ্রান্সে বামপন্থীদের জয়, হিজাব নিয়ে আতঙ্ক কাটল নারীদের। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে কঠোর বামপন্থীদের জয়ে ভয় কেটেছে মুসলিম নারীদের। দেশটিতে হিজাব পরিহিত নারীদের প্রায় হেনস্থার শিকার হতে দেখা যায়। তবে সেই সংখ্যা আরও বাড়তে থাকে প্রথম দফার নির্বাচনে ডানপন্থী জোটের এগিয়ে থাকা নিয়ে। শেষ পর্যন্ত নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বামপন্থী জোটের জয়ের খবরে মুসলিম নারীদের সেই সংখ্যা দূর হয়েছে। নির্বাচনের ফলাফলে বামপন্থী জোট জয় পাওয়ার পরই প্যারিসের উত্তর শহরতলিতে নির্বাচনের ফলাফলে বামপন্থীদের জোট জয় পাওয়ার পরই প্যারিসের উত্তরের শহরতলিতে তরুণীদের একটি ক্লাবে উল্লাস এবং ব্যাপক করতালি দিতে দেখা যায়। কেউ কেউ আনন্দে কেঁদে ফেলেন। ওই ক্লাবে থাকা ১৯ বছর বয়সী সারা বেনানি গভীর আগ্রহ নিয়ে টেলিভিশনের পর্দায় তাকিয়েছিলেন। বামপন্থী জোট জয়ী হওয়ার খবর ঘোষণার কয়েক মুহূর্তের পরই এই তরুণী বলে ওঠেন, আমরা খুব নিশ্চিন্ত। এই তরুণী বলেন, আজ রাতে আমি যখন বাড়িতে ফিরব তখন আমাকে হিজাব টেনে খুলে নেওয়ার আতঙ্কে থাকতে হবে না। গাজার যেখানেই আগ্রাসন সেখানেই বেদনাদায়ক জবাব। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বলেছে, গাজায় আগ্রাসনের ৯ মাস পেরিয়ে যাওয়ার পরও এখন ইহুদিবাদী ইসরায়েলি সেনারা উপত্যকার যেখানে আগ্রাসন চালাচ্ছে সেখানেই তারা বেদনাদায়ক জবাব পাচ্ছে। হামাসের সামরিক শাখা ইয়েজেদ্দিন কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বেশ কিছুদিন বিরতির পর রোববার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই কথা জানান। যথারীতি ভিডিও ধারণ করার সময় আবু উবাইদার মুখমণ্ডল নেকাব দিয়ে ঢাকা ছিল। তিনি বলেন, ৯ মাস পর এখন আগ্রাসী বাহিনী প্রথম দিনের মতোই আমাদের যোদ্ধাদের হামলার শিকার হচ্ছে। প্রতিদিন ইহুদিবাদী সেনারা মরছে, তারা ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়া যান ধ্বংস হচ্ছে এবং তারা অতর্কিত আক্রমণের শিকার হচ্ছে। আবু উবাইদা বলেন, গাজার যে অংশেই তারা হামলা চালাতে যাচ্ছে সেই অংশেই বেদনাদায়ক হামলার শিকার হচ্ছে। হামাসের সামরিক মুখপাত্র বলেন, ইহুদিবাদী শত্রু আগের মতোই পরাজিত হবে। গাজায় একটি যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে বাধ্য করতে অপরাগতর জন্য তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর তীব্র সমালোচনা করে বলেন, ৯ মাস ধরে মাতৃভূমি আঁকড়ে থাকার এবং দখলদার থেকে এই ভূমি কেড়ে নিতে দিতে অস্বীকৃতি জানানোর মাশুল দিতে হচ্ছে গাজাবাসী ফিলিস্তিনিদেরকে। আর এই অপরাধ বিশ্ববাসী মুখ বুজে সহ্য করছে। পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদি, নজর গোটা বিশ্বের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। ৫ বছর পর তিনি রাশিয়া যাচ্ছেন। মস্কোতে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সোমবার রাতে পুতিনের সঙ্গে নৈশভোজেরও আয়োজন রয়েছে। রাশিয়া থেকে মোদি অস্ট্রিয়াতেও যাবেন, যা হবে গত ৪১ বছরে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সফর। অস্ট্রিয়ায় মোদি দেখা করবেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান দের বেলেন এবং চ্যান্সেলর কার্ল নেহামের সঙ্গে। দিল্লির বিমানবন্দর থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মোদি এক বিবৃতিতে জানান, ২২তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমি রাশিয়া যাচ্ছি। এছাড়া আগামী ৩ দিনে আমি অস্ট্রিয়াতেও যাব, যা আমার প্রথম অস্ট্রিয়া সফর। তিনি আরো বলেন, গত ১০ বছরে ভারত এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য, নিরাপত্তা, শক্তি বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন এবং সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। আমার বন্ধু পুতিনের সঙ্গে আমি বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করব। গাজায় যুদ্ধবিরতি চান না নেতানিয়াহু। গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর করতে কাতার এবং মিশরের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করেছিল হামাস। তবে সেটি আজও কার্যকর হয়নি। এর মধ্যে ফের নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত পুনরায় গাজায় যুদ্ধ শুরু করার অনুমতি চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রোববার যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করে নেতানিয়াহু বলেন, ৯ মাস পুরনো যুদ্ধের অবসানের লক্ষ্যে মার্কিন পরিকল্পনা নিয়ে পুনরায় আলোচনা শুরু হবে। এর লক্ষ্য যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো এবং গাজায় আটক থাকা প্রায় ১২০ ইসরায়েলি জিম্মিকে মুক্ত করা। ইসরায়েলের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি নিয়ে হামাসের এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করার আগে মৌখিকভাবে স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছিল। এখন সেই আলোচনার ৬ সপ্তাহ পর তারা বলছে ফের যুদ্ধের অনুমতি দেবে।
ইরানের ভবিষ্যৎ ডোনাল্ড ট্রাম্পের হাতে। ইরানের সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে চমক জাগিয়ে জয় পেয়েছেন মাসুদ পেজেশকিয়ান। সংস্কারপন্থী নেতা তার প্রচারণে বলেছেন, নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাবেন তিনি। পশ্চিমা বিরোধী ইরানের এলিটদের মনোভাবের সঙ্গে এটি পুরোপুরি সাংঘর্ষিক, কিন্তু বিশ্লেষকরা বলছেন দেয়ালে পিঠ থেকে যাওয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো পেজেশকিয়ানকে এই সুযোগ করে দিতে পারেন। পেজেশকিয়ানের জয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি খুশি হওয়া দেশটির নাম বোধ হয় ইরানের চিরশত্রু ইসরায়েল। মসনদে পরিবর্তন আসায় যদিও ইসরায়েলের প্রতি ইরানের নীতি বদলাবে না, কিন্তু পরম মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে পেজেশকিয়ানের সম্পর্ক উন্নয়নের বার্তা তেল আবিবকে আশাবাদী করে তুলছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, ওই নির্বাচনের দিকেও ইরান অধীর আগ্রহে তাকিয়ে আছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের চেহারা। সংস্কারপন্থী তকমা থাকলেও নীতিগতভাবে ইরানের এলিটদের অনুগতই পেজেশকিয়ান। মেইর আমিড ইন্টেলিজেন্স অ্যান্ড টেরোরিজম ইনফরমেশন সেন্টার রাজ জিম্মিদ বলেন, খামেনির সত্যিই নির্বাচনের ফল নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতো, তাহলে সংস্কারপন্থী পেজেশকিয়ানকে জিততে দিতেন না, বরং কট্টরপন্থীদের মধ্যে থেকেই কেউ জিতুক সেটা চাইতেন খামেনি। তিনি ভেবেও নিয়েছিলেন এমনটাই ঘটবে, তাই পেজেশকিয়ানের জন্য অনেকটা হক চুকিয়ে গেছেন ইরানের সর্বোচ্চ নেতা। অনেক বিশ্লেষকের ধারণা, খামেনি চেয়েছিলেন পেজেশকিয়ান নির্বাচনে জয়ী হোক, কারণ তার বিশ্বাস মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন। তাই তড়িঘড়ি করে পশ্চিমাদের সামনে এমন কাউকে উপস্থাপন করতে চাইছিলেন খামেনি যাকে তুলনামূলকভাবে ভালো বলার সুযোগ আছে। সেই ক্ষেত্রে ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পরমাণু চুক্তি করে ফেলতে চেয়েছিলেন খামেনি। তবে জিম্মিতের বিশ্বাস, খামেনি যদি সত্যিই পেজেশকিয়ানের জয় চাইতেন তাহলে তিনি এতটা না পিছিয়েও সেটা করতে পারতেন। পার্লামেন্টের সাবেক স্পিকার আলী লারজিনির মতো আরও শক্ত কাউকে অনুমোদন দিতে পারতেন তিনি, যদিও দিন শেষে সবার নিয়ন্ত্রণ খামেনির হাতেই থাকবে। সেক্ষেত্রে পেজেশকিয়ান অপেক্ষাকৃত দুর্বল প্রেসিডেন্ট হয়, তার উপর নিয়ন্ত্রণ করা সহজ হবে, আর তিনি ইরানের এলিটদের প্রতিও বিশ্বস্ত থাকবেন। পেজেশকিয়ান ইরানকে পরমাণু চুক্তিতে ফিরিয়ে নিয়ে দেশটির উপর নিষেধাজ্ঞা তোলার চেষ্টা করতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া নাগরিক সমাজ, নাগরিক অধিকার, নারী এবং জাতিগত সংখ্যালঘুদের বিষয়ে আরও উদার মনোভাব দেখাতে পারেন তিনি। এত কিছুর পরও পেজেশকিয়ানের হাতে ক্ষমতা সীমিতই থাকবে। নারীদের বাধ্যতামূলক হিজাব পরার মতো বিধান নিয়ে কিছুই করতে পারবেন না পেজেশকিয়ান। বিদেশের মাটিতে ইরানের বিপুল পরিমাণ অর্থ সম্পদ আটকে আছে, তাই মার্কিন নির্বাচনের আগে সীমিত পরিসরে হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে পৌঁছতে চায় ইরান। তবে রাশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্ক ঠিকই রাখবেন খামেনি।